চ্যাপ্টারটাই আমরা পড়বো। তড়িতের আজকে দ্বিতীয় পাঠ পড়বো। আমাদের কাছে প্রশ্ন সংখ্যা মাত্র 3টে কি 4টে আছে, এর বেশি আমাদের প্রশ্ন নেই। এই 3টে 4টে প্রশ্নের পরে আমরা সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়ের দুটো ডেরিভেশন করব, আর কিছু প্রশ্ন তোমাদের বাড়ি থেকে পড়ার জন্য দিয়ে দেবো। তাহলে এই চ্যাপ্টারের কাজ শেষ। মানে তড়িৎ এত কঠিন আর এত কঠিন, আমি আগের দিন 5টা প্রশ্ন করেছি, আজকে 3টে প্রশ্ন। খুঁজে খুঁজে এর থেকে বেশি প্রশ্ন পাওয়া যায়নি, এর থেকে বেশি প্রশ্ন পরীক্ষা আসবে না। আসলে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে সেইভাবে দিয়ে দেবে। আর বাকি একটা আমি আগে প্রথম দিনই বলে দিয়েছিলাম, একটা 4 নম্বরের, মানে 4 মার্কের না 3 মার্কের প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন হবে, যেটা তড়িতে অঙ্ক থেকেই দেবে। বাল্যচক্র, সেটা হচ্ছে তোমাদের বাল্যচক্র। এর বেশি ডেসক্রিপশনের মধ্যে আমি যাব না, ঠিক আছে? আমি ডাইরেক্ট প্রশ্নের মধ্যে ঢুকে যাচ্ছি যাতে ক্লাসটা অনেক ছোট হয়, আর নাহলে অনেক বড় হয়ে যাবে ক্লাস। এর ভিতরে ঢুকছি না। এটা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম মেনে চলে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম আমরা আগের দিন পড়িয়ে দিয়েছিলাম, মনে আছে তো? বলেও দিয়েছিলাম, ওটা 99.95% ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লেমিং এর বামহস্ত আমরা সবাই জানি, এরকম দেখতে হয়। এটা আমাদের হচ্ছে প্রবাহ হয়। কি প্রবাহ? এটা তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে? এটা হচ্ছে তড়িৎ প্রবাহ হয়, এটা আমরা জানি। এটা চৌম্বক ক্ষেত্র হয়। আর এটা কি হয়? এটা আমাদের বল হয় না? এটা আমাদের কি হয়? বল হয়, তাই না? চুম্বক বল, এটা আমরা ফ্লেমিং এর বামহস্ত পড়েছিলাম। এর থেকে আরেকটা শর্ট প্রশ্ন পরীক্ষায় দেয় মাঝে মাঝে, আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। বাল্যচক্রে আমরা তড়িৎ শক্তি দিই, সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা এক ধরনের চক্র আছে, চক্রের ডগা পারদের মধ্যে ঘষে ঘষে যায়, ফলে ও ঘূর্ণন হয় এবং সেখান থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আর কি। এটা আমরা পড়ি। বাল্যচক্র হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, আমরা প্রথমেই বললাম ফ্লেমিং এর সূত্র অনুসারে চলে। আচ্ছা, এবার আমাদের এইখান থেকে একটা 2 নম্বরের শর্ট প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়। সেই শর্ট প্রশ্নটা হচ্ছে যে এই বাল্যচক্রে আমরা এসি ব্যবহার করব না ডিসি কারেন্ট ব্যবহার করব। অবশ্যই আমরা আমাদের মাথায় রাখতে হবে ডিসি আর এসি এর মধ্যে দেখো একটু পার্থক্য আমি বলে দিচ্ছি। ডিসি আর এসি, এসি মানে অল্টারনেটিভ কারেন্ট, এটা এরকম টাইপের হয়, এই কারেন্ট গেল এই এলো এরকম। আর ডিসিটা এরকম না, ডিসিটা কেমন হয়? এই কারেন্ট এরকম ভাবে যাবে, এটা ডিসি। এটা এসি কারেন্ট এইভাবে যাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার হচ্ছে আমাদের হচ্ছে সমমুখী, এটা সমমুখী, একই দিকে যাচ্ছে, উপর দিয়ে পার হচ্ছে। এটা দেখো বিপরীতমুখী, এই যাচ্ছে, এই নিচের দিকে ঋণাত্মক, আবার এই ধনাত্মক, আবার এই ঋণাত্মক। সেই জন্য এটা অল্টারনেটিভ কারেন্ট বলে। মানে হচ্ছে অল্টারনেটিভ মানে কি বলে? অল্টারনেটিভ মানে হচ্ছে পরিবর্তিত প্রবাহ, পরিবর্তিত কারেন্ট এটা। আর এটা হচ্ছে সমবর্তিত কারেন্ট বা সমমুখী কারেন্ট, ঠিক আছে? এবার আমরা মনে রাখবে আমাদের হচ্ছে যে আমরা যদি ডিসির পরিবর্তে, মানে ডিসি কারেন্টের জায়গায় যদি আমরা এসি কারেন্টকে পাঠিয়ে দিই না, তাহলে এই বাল্যচক্র কি হয়ে যায় বলতো? বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় বলছি? বাল্যচক্র মানে কি এইভাবে ঘুরছে, এবার যখন ডিসি কারেন্ট যাচ্ছে সে কিন্তু এই ঘুরছে এই ঘুরছে। এবার যখন এসি পাঠাচ্ছি তাহলে এই কারেন্ট গেল, পরে তো ঋণাত্মক নিচের দিকে আসছে, তাই না? এরকম করে ঋণাত্মকে যাচ্ছে। তার মানে বাল্যচক্র এইদিকে ঘুরতে যাচ্ছে চক্রটা, অমনি কি হচ্ছে? ঋণাত্মক মানে বিপরীতমুখী হওয়ার জন্য প্রভাব, চক্রটা আবার এইদিকে ঘুরতে চাইছে। তার মানে চক্র কেমন হচ্ছে? এই এই এটা কিসে? এসিতে, এরকম। তার মানে এরকম হওয়ার জন্য চক্রটা আলটিমেটলি কি হচ্ছে না বলতো? ঘুরছে না, না ঘুরে এক জায়গায় দাঁড়িয়ে এসে কাঁপতে লাগছে। কি বললাম? এক জায়গায় দাঁড়িয়ে কাঁপতে লাগছে। কিন্তু ডিসি কারেন্টে কি হচ্ছে? এই এলো কারেন্ট, আবার এই এলো, আবার এই এলো, তার মানে কি? এই যে ঘুরছে, ওইরকম করে ঘুরতে লাগছে, এরকম করে ঘুরতে লাগছে, ঠিক আছে? তাহলে আমরা কি ব্যবহার করি? বাল্যচক্রে ডিসি ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি আমরা? ডিসি ব্যবহার করে থাকি। যদি আমরা এসি ব্যবহার করে থাকি, মনে হবে যেন বন্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি সে এক জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকবে, ঠিক আছে? এই জায়গাটা দেখবে। এখান থেকে আরো কিছু প্রশ্ন দেয়, বাল্যচক্রের প্রভাবগুলো আমরা এক এক করে দেখে নেবো। কি বললাম? বাল্যচক্রের প্রভাব। বাল্যচক্রের যে চাকাটা ঘুরছে না, ওই চাকার ঘূর্ণনের উপরে বিভিন্ন জিনিসের কিভাবে প্রভাব ফেলায়। এখান থেকে যে প্রভাবগুলো আমি করাবো, সেই প্রভাবগুলো প্রায় 5-6টা প্রভাব আছে। 5-6টা প্রভাবের মধ্যে একবার 2 নম্বরে এক একটাকে তুলে দিয়ে দেয়। অল টোটাল প্রভাব দেয় না, যে কোনো একটাকে তুলে দিয়ে দিল, যে যদি আমরা তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে দিই তাহলে কি হবে, চুম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন করে দিলে কি হবে, বাল্যচক্রে আমাদের একটা অসূক্ষ্ম আকৃতির মতো একটা চুম্বক আছে, সেই চুম্বক পদার্থটাকে যদি আমরা পাল্টে দিই তাহলে কি হবে, দুটো মেরুকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে। এই সমস্ত বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের দেবে। সেই প্রশ্নগুলো বা সেই প্রভাবগুলো একের পর এক আমরা দেখে নিচ্ছি। আর এই প্রভাবের পরিবর্তে এখানে বাল্যচক্র কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাও দিয়ে দেবে, একই জিনিস। ওদের প্রভাবের উপরে কি, কথাটার মানেও যা, আর বাল্যচক্র ওদের উপর কিভাবে নির্ভর করে, একই জিনিস। আমরা কি বললাম? প্রভাবগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রভাবে আমাদের আসো। প্রথম প্রভাবে আমরা দেখছি, দেখো এইখানে দুটো জিনিস, তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্র। আমরা প্রথম প্রভাবে বলছি যে চুম্বক ক্ষেত্র যদি পাল্টে দিই,
কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা সেই একই, মানে তড়িৎ প্রবাহটা যদি একই থাকে তাহলে ঘূর্ণন কি হবে? কিছুই হবে না, উল্টো দিক হয়ে যাবে, তাই না? চুম্বক ক্ষেত্রটা যদি দিক পরিবর্তন হয়ে যায়, প্রবাহের জন্য কি হবে? উল্টো দিকে ঘোরা শুরু করবে। প্রথমে নর্থ পোল এদিকে থাকার জন্য এভাবে ঘুরছিল, এখন সাউথ পোল এদিকে যাওয়ার জন্য এভাবে ঘুরবে। দ্বিতীয়, এইটাকে স্থির রেখে দিয়েছি, মানে চুম্বক ক্ষেত্র স্থির, প্রবাহটা পাল্টে গেল, তাহলে উল্টো দিকে ঘুরবে। বুঝলে না? ধরো আমার চুম্বক ক্ষেত্রটা কি আছে? স্থির আছে। চুম্বক ক্ষেত্রটা কি আছে? স্থির আছে। চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র কি? স্থির। আর তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে পরিবর্তন হচ্ছে। দেখো আমি বেঁকিয়ে লিখেছি ওই জন্য। তড়িৎ প্রবাহটা কি হচ্ছে? এটা পরিবর্তন হচ্ছে। তাহলে চাকা কি হবে? উল্টে যাবে, উল্টো দিকে। চাকা কি হবে? উল্টো দিকে ঘুরবে, চাকা উল্টো দিকে ঘূর্ণন হবে। একইভাবে এবার আমি নিচ্ছি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি? স্থির। কিন্তু চৌম্বক ক্ষেত্র কি? চুম্বক ক্ষেত্রটা কি হচ্ছে? উল্টে দিয়েছি, মানে এইটা যা আছে তাই যাচ্ছে, কিন্তু এটাকে আমরা উল্টে দিয়েছি। তাহলে আমার কি হবে বলতো? এই চক্রটা এইভাবে ঘোরার বদলে এইভাবে উল্টো দিকে ঘুরবে। এবার একসাথে নিই না তো। এবার একটা জিনিস তোমরা ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো, একেও পাল্টে দিলাম আর একেও পাল্টে দিলাম, জিনিসটা কি দাঁড়ালো? সেই একই। মানে ধরো একে প্রথমে পাল্টে দিয়েছি, তাহলে এইদিকে ঘোরার কথা, সে এখন এইদিকে ঘুরছে। আবার সাথে সাথে একে পাল্টে দিয়েছি, তাহলে এইদিকে ঘুরলে, একে যখন পাল্টালাম আবার এইদিকে ঘুরবে। মানে একসাথে আমরা দুইজনকে যদি পাল্টে দিই, তাহলে যেভাবে ঘুরছিল চাকা সেভাবেই আবার ঘুরবে, কারণ একজনকে পাল্টানোর সাথে সাথে চাকা উল্টো দিকে ঘুরছিল। যেমনি আমি আর একজনকে পাল্টে দিলাম, চাকা সেই আবার আগের মুহূর্তে বা আগে যেরকম ছিল সেইভাবে কি হলো? চাকাটা ঘুরে এলো। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে পরীক্ষাতে আমাদের তিনটে কন্ডিশন বা একটা একটা দিতে পারে। যদি চুম্বক ক্ষেত্র আমরা পাল্টে দিই তাহলে কি হবে? চাকা উল্টো দিকে ঘুরবে। তড়িৎ প্রবাহ একই থাকতে হবে। তড়িৎ প্রবাহ যদি একই থাকে, চুম্বক ক্ষেত্র যদি পাল্টে দিই তাহলেও চাকা কি উল্টো দিকে ঘুরবে। আর দুটোকেই যদি আমরা একসাথে পাল্টে দিই তাহলে যেই দিকে যেরকম চাকা ঘুরছিল সেই দিকেই ঘুরতে থাকবে। মনে থাকবে এটা? এবার আমরা যদি এই দুটো থেকে গেল, তাহলে একটা দুটো আর ওই দুজনকে মিলে একটা, তিনটে কন্ডিশন। 4 নম্বর কন্ডিশনে আমরা এবার এটা পড়তে পারি যে দেখো, যে চুম্বকটা রয়েছে না, ওই চুম্বকের মেরু দুটোকে আমরা অবস্থান পাল্টে দিলাম। মানে সাউথ পোল, মানে হচ্ছে দক্ষিণ মেরুকে উত্তর মেরু, উত্তর মেরুকে দক্ষিণ মেরুতে নিয়ে গেলাম। কি বললাম? উত্তর মেরুকে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরুকে উত্তর মেরুর দিকে নিয়ে গেলাম। তাহলে আমাদের কি হবে দেখো? তাহলে আর কিছুই না, দুটো অবস্থানের পরিবর্তন যখন আমরা করে দেবো, তখন অ্যাকচুয়ালি কি ঘটাচ্ছি? আমরা চুম্বক ক্ষেত্রটারই পরিবর্তন ঘটাচ্ছি না? কি বললাম আমি? ধরো আমার দুটো এরকম ছিল, এই আঙুলটা এইদিকে, এই আঙুলটা এইদিকে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এবার আমি কি করে দিয়েছি? এদের জায়গা পাল্টে এরকম করে দিয়েছি। তাহলে এটা কি হয়ে গেছে? সাউথ পোল হয়ে গেছে, এটা নর্থ পোল হয়ে গেছে। তাহলে এই সাউথ ছিল, এই নর্থ, এখন এদিকে নর্থ আর এদিকে সাউথ, মানে উল্টে গেল না? যখনই আমার উল্টে গেল, চুম্বক ক্ষেত্রটাও কি হয়ে গেল? পাল্টে গেল। চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়ে গেল, কিন্তু প্রবাহ তো আমি কিছু পাল্টাচ্ছি না। তাহলে সেই আমার এই কন্ডিশনটা আবার চলে এলো। তার মানে মেরুর পরিবর্তন করাও যা, চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করাও তাই। তাহলে মেরু, এই চুম্বক ক্ষেত্র কিভাবে আসছে? এটা হচ্ছে মেরুর পরিবর্তন, একই জিনিস, হ্যাঁ। চুম্বকের মেরুর যে পরিবর্তন, চুম্বকের মেরুর যে পরিবর্তন, চুম্বক ক্ষেত্রের পরিবর্তন। চৌম্বক ক্ষেত্র চুম্বকের মেরু হয়, চুম্বকের মেরু হয়, আর চৌম্বককে ক্ষেত্র হয়। এর পরিবর্তন একই ব্যাপার দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে ডি হলো। এরপর আমরা ইতে পড়বো কি দেখো, প্রবাহ বা চুম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ যদি আমরা বন্ধ করে দিই তাহলে ঘটনাটা কি ঘটবে? সিম্পল ব্যাপার। তড়িৎ ক্ষেত্র হোক বা তড়িৎ প্রবাহ হোক, যে কোনো একটা যদি আমরা বন্ধ করে দিই, ঘূর্ণনও বন্ধ হয়ে যাবে, কারণ ওর থেকেই তো সাপ্লাই আসছে আর ওর থেকেই তো ঘুরছে। কোনো সিম্পল ব্যাপার। আমার এই লাইটটা জ্বলছে, তাহলে আমি যদি এখান থেকে সুইচ বন্ধ করে দিই, মানে তড়িৎ দেওয়া বন্ধ করে দিই, তাহলে এটা কি হবে? বন্ধ হয়ে যাবে। তাহলে ঘুরছিল তড়িৎ প্রবাহের জন্য, তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে ওটাও কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াই, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি আমরা বাড়িয়ে দিই, মানে ধরো আমার কাছে 5 অ্যাম্পিয়ার করে তড়িৎ প্রবাহ যাচ্ছিল, আমি যদি সেখানে 50 অ্যাম্পিয়ার দিয়ে দিই, তাহলে যত জোরে আমি দেবো ঘূর্ণন তত কি হবে? জোরে ঘুরবে না? সিম্পল ব্যাপার, তাই না? আমি ধরে নিচ্ছি আমি এক ঘুষি মারলে এতটা আমি সরাতে পারি, তাহলে আমি যদি ফটাফট করে 5-7টা ঘুষি মারি, তাহলে নিশ্চয়ই এতটা না আর একটু বেশি সরবে। এখানে সে ব্যাপার। উদাহরণটা যদি ঠিক না, তবু এরকম টাইপেরই মনে রাখো তোমরা। যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা বাড়িয়ে দিই, মানে আমি বলতে চাইছি আয়ের মাত্রা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আমাদের যে ঘূর্ণন না, এই যে ঘূর্ণন না, এই ঘূর্ণনটাও কি হবে বলো তো? বাড়বে। এই ঘূর্ণনটাও কি হবে? বেড়ে যাবে। এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ যখনই আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে দেবো, অমনি আমাদের চুম্বক বলটাও কি হবে বলো তো? বেড়ে যাবে। চুম্বক বল যত বেড়ে যাবে তত তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ার জন্য চুম্বক বল বেড়ে যাবে, 90 ডিগ্রিতে আছে। আর এটা বাড়ার সাথে সাথে যদি এটা বেড়ে যায়, তাহলে তার ঘূর্ণনটাও কি হবে? ধীরে ধীরে বাড়বে, কারণ যত আমরা বল দেবো কোনো জিনিসের উপরে, সেই জিনিস তত বেশি কাজ করতে লাগবে। এটা আমরা আগের থেকেই জানি। আর দেখো, শক্তিশালী চুম্বক যদি আমরা ব্যবহার করে থাকি না, কি বললাম?
এটা হচ্ছে এফ ছিল, জি, জিতে আমরা বলছি যদি যে চুম্বকটা আমরা নিয়েছি সেই চুম্বকটা যদি আমরা শক্তিশালী নিই, মানে যতটা নিচ্ছিলাম তার থেকে আরো বেশি শক্তিশালী যদি নিই, আরো বেশি ঘুরবে, আরো বেশি ঘুরবে, তাই না? আরো বেশি ঘুরবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানের এই 6টা না 7টা আছে, এগুলো কিন্তু আমাদের কি করতে হবে, এগুলো মনে রাখতে হবে। এই প্রভাবগুলো পরীক্ষায় ইন্ডিভিজুয়ালি। এসি কারেন্ট, দুটো কারেন্ট আছে না, এই দুটো কারেন্টের মধ্যে কে বেশি সুপিরিয়র এবং কেন সুপিরিয়র? আমরা সবাই একটা জিনিস জানি যে যে এসিটা রয়েছে না, এটা সব থেকে বেশি সুপিরিয়র। যদিও আমরা বাল্যচক্রতে দেখলাম কি ডিসি ব্যবহার করায়, ভালো করে মনে রাখবে, বাল্যচক্রতে কিন্তু ডিসি ব্যবহার করায়, এসি না। কেন এসি না? কারণ এসি যদি ব্যবহার করি, এসি কারেন্ট মানে কি একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, আর ডিসি মানে কি প্লাস 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 প্লাস। তাহলে আমার বাল্যচক্রতে এটাকে ঘুরতে হবে, তাহলে আমার বাল্যচক্রতে যদি এরকম করে ঘুরতে হয় তাহলে আমি সব প্লাসে প্লাসে দিচ্ছি, ও ঘুরছে। কিন্তু যেমনি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম হবে, বাল্যচক্রটা এক জায়গাতেই কাঁপতে লাগবে আর ঘুরতে পারবে না পুরোপুরি। ঠিক আছে? কিন্তু সুপিরিয়র কে বেশি? এসি কারেন্ট বেশি সুপিরিয়র। কেন দেখো এসি কারেন্ট বেশি সুপিরিয়র? তার কয়েকটা কারণ আমরা দেখবো, বাড়াতে বা কমাতে পারি। কি বললাম? যখন আমাদের যেরকম প্রয়োজন, যেমন বাড়িতে ভোল্টেজ কমানোর প্রয়োজন, সাথে সাথে এসি কারেন্ট হলে আমরা ভোল্টেজ কমিয়ে দিতে পারি। আর যখন আমরা দূরবর্তী কোনো অনেক দূরে আমরা কারেন্ট পাঠানোর চেষ্টা করছি, তাহলে অনেক দূরে যখন যাই তখন ট্রান্সফরমার থেকে অনেক দূরবর্তী যখন জায়গায় যাই না, তখন ভোল্টেজ বাড়ানোর দরকার হয়। ঠিক আছে? আমরা দেখতাম না ছোটবেলায় 11,000 ভোল্ট, 33,000, 1,00,000 এসব পড়তাম না, সব এক একজনের গল্প গ্রামে, সেই টাইপের অনেক বড় ভোল্ট। কিন্তু বাড়িতে কত পড়তাম? 440, 220 গ্রামের মধ্যে। তার মানে কি, যেখানে যেরকম ভোল্টেজের প্রয়োজন আমরা এসি কারেন্ট হলে সেখানে সেরকম ভাবে ভোল্টেজ দিয়ে দিতে পারি, কমাতে পারি। ঠিক আছে? উদাহরণটা মনে রাখবে, বাড়ির জন্য কিন্তু আমরা কমাই, আর দূরবর্তী স্থানে যাওয়ার জন্য আমরা ভোল্টেজ বাড়িয়েও দিই। এটা উদাহরণ হিসেবে লিখতে পারো। দুই হচ্ছে, ধরো আমাদের কোনো জায়গায় কি আছে, ভোল্টেজ অনেক বেশি আছে, তাহলে যদি আমরা এসি কারেন্টকে সেখানে যদি পাঠাই না, তাহলে ওর শক্তির অপচয়টা কি করে বলতো, কম হয়। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, যে আমাদের হচ্ছে ভোল্টেজ যত উচ্চ হবে, তাহলে রোধজনিত কারণের জন্য এসি বিদ্যুৎ যদি আমরা কোনো জায়গায় পাঠাই, তাহলে সেখানে হচ্ছে আমাদের যে অপচয় শক্তি সেটা অনেক কম হবে। কিন্তু উল্টো দিকে যদি আমরা ডিসি কে পাঠাই, তাহলে শক্তির অপচয় আমাদের কি হবে, অনেক বেশি হবে। ঠিক আছে? আর এছাড়া আরো বিভিন্ন রকমের ছোট ছোট কারণ, দু নম্বর দিলে এই দুটো লিখলেই হবে, 3 নম্বরে যদি দেয় তখন তোমরা লিখে দিতে পারো এছাড়া ছোট ছোট কারণগুলো। ঠিক আছে? যে এছাড়া আমাদের বর্তমানে এটা হচ্ছে সহজলভ্য, আর গৃহস্থলীতে যত রকমের আমরা বাল্ব থেকে পাখা থেকে শুরু করি না কেন, এই সমস্ত জিনিস তৈরি করাই এসি কারেন্টের কথা মাথায় রেখে। ঠিক আছে? সেই জন্য। আর একটাই মাত্র কি আছে, ডিসি শহর গোটা পৃথিবীতে আছে, পুরো শহরটাই ডিসি কারেন্টে চলে, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। এটা আমি শুনেছিলাম, সঠিকটা জানি না আমি। এরপরে আর পড়তে হয়তো ইচ্ছা করবে না, কিন্তু অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছে তাদের আমি প্রথমেই বলবো, সরস্বতী পূজা বলে কিন্তু পড়া ছেড়ে দিও না, কারণ তোমাদের 7 দিন পর মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে? আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্টও করে দিও। যাদের যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর 2 থেকে 3টে ক্লাস হয়তো আমি নেবো, তার বেশি ক্লাস আর নেবো না, কারণ এরপরে তোমাদের সময় চলে এসেছে, 7 দিন আছে। সুতরাং এরপরে না ভিডিও, না পড়াশোনা, না অন্য কিছু করার দরকার আছে। শুধু তোমরা অনেক কম সময়ে যে যে বিষয়ে পড়ো না কেন, সেই বিষয়ে অনেক কম সময়ে বেশি রিভাইজ করার চেষ্টা করো। অনলি রিভাইজ রিভাইজ রিভাইজ। টেস্ট পেপার থেকে শুরু করে আর আদার্স যত বই আছে সব দূরে রেখে দাও, দূরে রেখে দিয়ে শুধু রিভাইজ করো। যেমন আমি আধ ঘন্টা 20 মিনিট 25 মিনিটে এক একটা চ্যাপ্টার 1 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছি। একটা একটা করে চ্যাপ্টার খোলো, 1 ঘন্টায় দেখো, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, গ্যারান্টি আমার। শর্ট প্রশ্নের জন্য টেস্ট পেপারটা খুলে যে প্রথম 5টা পেজ বা লাস্টের 5টা পেজ বা যে কোনো 5টা পেজের উত্তর তো দেওয়াই থাকে, মুখস্থ করে নাও। শর্ট প্রশ্ন নিয়ে আর ভাবতে হবে না, 100% শিওর। কোনো মাস্টারের কাছে যাওয়ার দরকার নেই যারা এত এত মোটা মোটা দেয়, ওদের সব ব্যবসা এগুলো। ঠিক আছে? সেই জিনিসগুলো ঢুকায়, প্রথমে ভয় দেখায় এটা আসবে ওটা আসবে, আর নতুন নতুন বিভিন্ন প্রশ্ন নিয়ে আসে বিভিন্ন সহায়িকা থেকে, দিয়ে বলে এইগুলো আসবে ওইগুলো আসবে। আলটিমেটলি ওই 5টা প্রশ্নই পরীক্ষায় আসে, ওই 5টা প্রশ্নই পরে ওরা মিলিয়ে দেবে, দেখো আমার এইখান থেকে 99% কমন। কিন্তু আলটিমেটলি একটাও কমন না, ওই 5টা প্রশ্নই কমন, যেগুলো ওরা কায়দা করতে যে বেশি প্রশ্ন দিয়ে দিয়েছিল সেগুলো একটাও পরীক্ষায় আসে না, আর আসবেও না। সুতরাং ওই জন্য আমি 1 ঘন্টায় পুরো একটা চ্যাপ্টারের যা সাজেশন সব প্রশ্নই দিতে পারছি। সব তোমরা ভালো করে খেয়াল করে ওই প্রশ্নগুলোই শুধু ভালো করে করে যাও, 90% প্রশ্ন কমন আসবে, এটা কেউ আটকাতে পারবে না। আজকে যেগুলো ক্লাস করাচ্ছি এগুলো সব 90 অ্যাবাভ ইম্পর্টেন্ট। কিন্তু জুলের সূত্রটা যেমন ফ্লেমিং এর বাম হস্ত আমি 100% বলেছিলাম, সেরকমই জুলের সূত্রটা 100% বলে দিচ্ছি। এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় দেবে দেবে দেবে। ঠিক আছে? তাহলে জুলের সূত্রটা আমরা এবার দেখি, যে এটা হচ্ছে তাপীয় ফল সংক্রান্ত একটা সূত্র। কি বললাম? এটা তাপীয় ফল সংক্রান্ত একটা সূত্র। এখানে দেখো 3টে সূত্র জুল দিয়েছিল, জুল মহাশয়জি উনি 3টে সূত্র দিয়েছিল। 3টে সূত্র খুব সহজভাবে আমরা কিন্তু করে নিতে পারি। 3টে সূত্র আমরা কি বলতে পারি, কি বললাম, খুব সহজভাবে আমরা করে নিতে পারি। হ্যাঁ, মনে রাখবে, প্রথমে বলেছিল এইচ
সমানুপাতিক আই স্কয়ার। এই কথাটার মানে কি, এখানে দেখো আর, এখানে কি বললাম আর, আর হচ্ছে সময় টি, আর মানে কি রোধ, রোধ, তাহলে পরিবাহীর যখন রোধ আর পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রার যে সময়, সেই সময় দুটো কি বললাম, পরিবাহীর মধ্যে দিয়ে যখন রোধ আর পরিবাহীর মধ্যে দিয়ে সময় যখন অপরিবর্তিত থাকে, সেই মুহূর্তে যে উৎপন্ন তাপ তৈরি হচ্ছে না, পরিবাহীর মধ্যে একটা তাপ তৈরি হবে, কারণ রোধ মানে কি আটকাচ্ছে, আর কোনো জিনিসে যদি এই যে আটকে আটকে বারবার ঘষা দিয়ে কি হবে, গরম হবে। তাহলে ঠিক পরিবাহী, ধরো এটা পরিবাহী, এর মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাচ্ছি, আর এই কারেন্টগুলো যদি এখানে আটকে যায়, তাহলে এ কি করবে, আটকে যাওয়ার জন্য এখানে তাপ তৈরি করবে, পরিবাহীর মধ্যে দিয়ে তাপ তৈরি হয়। এই জন্যই তো নাইক্রোম তার বা আমরা ফিউজ তার আর অনেক কিছু পড়েছিলাম না, এখানেও সেই কনসেপ্টটাকে তুমি একবার ভাবো। এইচটা হচ্ছে তাপ, তাহলে উৎপন্ন তাপটা ওর যে প্রবাহ মাত্রা না, তার বর্গের সাথে কি হবে, সমানুপাতিক হবে। কিন্তু তখন রোধ আর সময়কে কি হতে হবে, স্থির থাকতে হবে। 2 নম্বর দেখো, আমাদের যে তাপ তৈরি হবে না, এই তাপটা আর এর সাথে কি হবে, সমানুপাতিক হবে। কি হবে, আর এর সাথে সমানুপাতিক হবে, কিন্তু প্রবাহ মাত্রা টি কি হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, এটা শর্ট রিভিশন উইথ সাজেশন, সেই জন্য আমি খুব সহজে পড়াচ্ছি, নাহলে এই এক একটা পয়েন্টকে আমি আরো ভালো করে বোঝাতে পারতাম যে কেন আর এইচ এর সাথে সমানুপাতিক হচ্ছে। যত আমাকে এখানে আটকে আটকে দেবে, তত আমার তাপ বাড়বে। আটকাচ্ছে, এখন ধরো এইখান দিয়ে যখন আমার কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে কারেন্ট যাওয়ার সময় আমি 5 বার আটকালে আমার রোধ হয় 5, তাহলে এবার আমি এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, প্রবাহ যাচ্ছে, প্রবাহ যেতে গেলে যদি 50 বার আটকায়, তাহলে তাপটাও কি হবে, 50ই বেড়ে যাবে না। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর সূত্র আমাদের যেটা দিয়েছে, সেটা এইচ হচ্ছে ভেরিজেস টি, যখন আর আর আই কি, আর আর আই স্থির। কেন টি এর সাথে সমান হবে, এইখান দিয়ে যখন তড়িৎ প্রবাহ যাই যাক না কেন, যত সময় বেশি পাবে রোধ তো তত বাড়বে, যত সময় বেশি যাবে, তাই না। আমি যে আগেকার দিনে যে আমাদের যে ভাস্কর লাইট ছিল না, সাদা লাইট, আমরা যদি জ্বালিয়ে দিতাম কিছুক্ষণ পর, ওর আশেপাশে কি হয়ে যেত, গরম হয়ে যেত। কেন, কারণ ওর আশেপাশে ওর ভিতরে যে তারটা রয়েছে, ধীরে ধীরে সময়ের সাথে সাথে সে গরম হতে লাগছে না। এখানেও তাই কেস, সেম জিনিস একদম, সময় যত বাড়বে তাপও তত বেশি উৎপন্ন হতে থাকবে। এবার এই 3টে সূত্রকে যদি আমরা 1 2 3 করে দিই না, 1 এটা 2 এটা 3 যদি করে দিই, তাহলে 1 2 আর 3কে নিয়ে আমরা কি লিখতে পারি, ভেদের সূত্র, তাই না। ভেদ থেকে কি লিখতে পারি, আই এইচ ইকুয়াল টু আর টি, এটা লিখতে পারি, অবশ্যই পারি। আচ্ছা, এইচ সমান সমান এখানে আমরা কি লিখতে পারি, কে আই স্কোয়ার আর টি, অবশ্যই পারি। কে কি ধ্রুবক, কি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখানে আমরা আই স্কোয়ার আর টি লিখতে পারি। আচ্ছা, এখানে অবশ্যই মনে রাখতে হবে আর আই আর টি কি, সব চলমান। এখানে এরা সবাই কি, একটাও কিন্তু এখানে ধ্রুবক না, এরা সবাই কি, এরা সবাই পরিবর্তনশীল, হ্যাঁ, চলমান, পরিবর্তনশীল বা চলমান, হ্যাঁ, এরা সবাই কিন্তু চলছে। এটা হলো। এবার বাই কি, যে, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি কে ইকুয়াল টু 1/যে, যখন আই আর টিটা হচ্ছে আমাদের, আইটা আমরা কিসে নিচ্ছি, যখন অ্যাম্পিয়ারে নিচ্ছি, আরটা কিসে নিচ্ছি, ওহমে নিচ্ছি, আর টিটা কিসে নিচ্ছি, টিটা আমরা সেকেন্ডে নিচ্ছি। যখন আমরা এই এককগুলো নেব না, তখন আমাদের কে এর ভ্যালুটা 1/যে হয়। এটা জুল সাহেব মহাশয় বলে গেছিলেন, তাই আমাদেরও নিতে হবে। ঠিক আছে, 7 দিন পর মাধ্যমিক পরীক্ষা, এর থেকে তোমরা বেশি ভাবতে যেও না, এইটুকু এইভাবে করে দিয়ে চলে এসো। তাহলে এখান থেকে আমরা সূত্র কি পেলাম, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। ঠিক আছে, এরপরে এখান থেকে এইচ সমান সমান হচ্ছে আই স্কোয়ার ভি আর রোধাঙ্ক, এই সমস্ত জিনিস দিয়ে যে সূত্রগুলো আছে না, আমি রোধের অঙ্ক যেদিন করাবো সেদিন এগুলো করে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের, এখান থেকে আমরা কি লিখতে পারি, ইহাই জুলের সূত্র, আর এইটা হচ্ছে জুলের সূত্রের গাণিতিক রূপ। কি বললাম, এটা জুলের সূত্র, এটা জুলের সূত্রের গাণিতিক রূপ। আজকে আমাদের এই যে 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নই আছে। এছাড়া আমি বলে দিই, এছাড়া তোমাদের যে প্রশ্নগুলো আছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, যেটা আসার সম্ভাবনা কিছুটা আছে, ইম্পর্টেন্ট, সুতরাং তোমরা সেটা করে নিও। 2 নম্বর হচ্ছে অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মটা আমি বলে দিলাম। এটা হচ্ছে ভাস্কর লাইট, সিএফএল আর হচ্ছে এলইডি। হ্যাঁ, এই 3টে লাইটের মধ্যে হচ্ছে যে তুলনাগুলো আছে না, কে বেশি সুবিধাজনক, কেন বেশি সুবিধাজনক, কোনটা ব্যবহার করবো, যেমন ভাস্কর ল্যাম্পের থেকে সিএফএল কেন সুবিধাজনক, 3 4টে পয়েন্ট, 2টো পয়েন্ট তো করে রাখতেই হবে। সিএফএল এবং ভাস্কর লাইটের থেকে এলইডি কেন সুবিধাজনক, তাহলে এ ওর থেকে কেন সুবিধাজনক, কোনটা আমরা বেশি ব্যবহার করব, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও আসে পরীক্ষায়, আসে মাঝে মাঝে। ঠিক আছে, তোমাদের অঙ্ক যদি দেয়, সেটা হচ্ছে বিওটি বোর্ড থেকে দেবে, মানে এক কথা হচ্ছে তড়িৎ ক্ষমতা থেকে, আর 2 হচ্ছে রোধ থেকে। রোধের আবার 2টো পার্ট হয়, এক হচ্ছে সমবায় পাঠ, সমবায় সমান্তরাল সমবায় পাঠ, আর 2 নম্বর হচ্ছে ওহমের সূত্র, বা ওই সময় যে অভ্যন্তরীণ রোধগুলো রয়েছে না, ওই জায়গার যে পার্টটা আছে, এই একটা পার্ট। ঠিক আছে, আর তড়িৎ ক্ষমতার বোর্ড থেকেই অঙ্ক আসে সাধারণত, বিওটি বোর্ড।
তাহলে এই 3 রকম কি 4 রকমের অঙ্ক আছে, এই দুটো চ্যাপ্টার থেকে 5টা 5টা 10টা অঙ্ক আমি করিয়ে দেবো। 100% ওই টাইপের মধ্যে অঙ্ক আসবে আসবে এবং আসবে। আলোতে অঙ্ক না দিলেও কিছু করার নেই, মাঝে মাঝে দেয় না, কিন্তু আজ 10-15 বছর ধরে তুমি যদি প্রশ্ন মাধ্যমিকে দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই অঙ্ক দিয়েছে। হ্যাঁ, আগে অঙ্ক বাধ্য ছিল না, প্রশ্নের সাথে অঙ্ক অথবা থাকতো, এখন এমন হচ্ছে দুটোই অঙ্ক দিয়ে অথবা দিচ্ছে, সুতরাং তুমি অঙ্ক করতে বাধ্য। ঠিক আছে, অবশ্যই তোমরা সবাই কিন্তু মন দিয়ে অবশ্যই পড়াশোনা করবে। তোমাদের জন্য ভগবানের কাছে বা মা সরস্বতীর কাছে আজকে আমি অবশ্যই প্রার্থনা করব তোমরা সবাই যেন জীবনে সাকসেসফুল হও এবং পড়াশোনা করে জীবনে বড় হতে পারো, বিশেষ করে অবশ্যই যেন দেশের কাজে তোমরা লাগতে পারো। সমবায়, তড়িতের কি আছে পার্টের নাম? সমবায়। এটা ডেরিভেশনটা জানি না, বিগত বছরে মনে হয় চলে এসেছিল বা এই জাতীয় অঙ্কগুলো চলে এসেছিল, কিন্তু আমি এটা জানার খুব দরকার পরের দিনের অঙ্কের জন্য, তাই আজকে আমি একটু জানিয়ে রাখছি বা একটু করে রাখছি। সমবায়, সমবায়ের মধ্যে 1 নম্বর সমবায় যেটা সেটা হচ্ছে সমান্তরাল, আর 2 নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে শ্রেণী, সেটা হচ্ছে শ্রেণী সমবায়। হ্যাঁ? সমান্তরাল সমবায় মানে এই যে আমার এখানে একটা ভি আছে, ভিটা কি আমরা জানি একটা শক্তি বা ভোল্ট, ভোল্ট একটা ব্যাটারি, এখান থেকে আমরা কারেন্ট দিচ্ছি, ই যাচ্ছে এখানে আসছে, এখানে আমার আই যাচ্ছে, এটা পয়েন্টটা এ, এই পয়েন্ট হচ্ছে বি, এগুলো সব R1 R2 R3। আচ্ছা, এখান থেকে যখন বেরোচ্ছে তখন দেখো I1 I2 I3, এখানে কিন্তু আবার আই। হ্যাঁ, এদিক দিয়ে যখন ঘুরে আসছে আই। আমি আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম আশা করি সমান্তরাল সমবায় কেন আমরা বাড়িতে যে মানে লাইট গুলো লাগাই সেগুলো কেন সমান্তরাল লাগাই, তখন বলেছিলাম দেখবে যে প্রবাহ মাত্রা আলাদা আলাদা হয়ে যায়। এই যে দেখো I1 I2 I3 তিনটে রোধের প্রবাহ মাত্রা 3 লাইনে 3 রকম হচ্ছে, আলাদা সুইচ যদি আছে। তাহলে এই ডেরিভেশনটা আমরা যদি করি, এই ডেরিভেশনটা আমাদের কিভাবে করতে হবে তোমরা দেখো। আচ্ছা, আমরা জানি এই অঙ্কটা, এই সমবায়ের যে জিনিস আমরা জানি কি বলতো, ভি ইকুয়াল টু আইআর, এটা আমরা জানি না, ভি ইকুয়াল টু আইআর মনে রাখতে হবে। তাহলে এইখানেও ভি ইকুয়াল টু কি হবে, আই আর হবে। আচ্ছা, এখানে প্রত্যেকটা আলাদা আলাদার ক্ষেত্রে আমরা বের করবো, তাই না? আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু আইটা এই একটাই মাত্র বিভব পার্থক্য আছে, দেখো এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, আমি যা কিছু এখানে করছি না কিন্তু সব কিন্তু এ থেকে বি পয়েন্টের মাঝখানেই হচ্ছে, রোধ পাল্টাচ্ছি বলো, প্রবাহ মাত্রা সবকিছু এ থেকে বি এর মধ্যে হচ্ছে। তাহলে এইখানে আমার ভি, এটা আমরা সূত্রটা জানি, তাহলে আমার প্রথম ক্ষেত্রে কি হবে, এইটা যখন নেবো তখন এটা কি হবে I1 R1, তার মানে এখানে I1 সমান কি হবে বলো, ভি বাই R1। একইভাবে একইভাবে আমরা এখান থেকে কি বের করতে পারবো, I2 ইকুয়াল টু ভি বাই R2, I3 ইকুয়াল টু ভি বাই R3। এটা আমাদের আর করার দরকার নেই। এবার এই প্রত্যেকটা, এবার দেখো যখন এইখানে গেছে আই, যখন বেরিয়ে গেছে আই, ঠিক তো? তাহলে আমরা যখন শেষে বেরোচ্ছে তাহলে তো টোটাল তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের কত হচ্ছে দেখো, যখন আমি তুল্য রোধ নিচ্ছি, যখন আমি তুল্য নিচ্ছি মানে এইভাবে যখন আমি একটা রোধ নিয়ে যখন এখানে আই থাকছে, এখানেও কি হচ্ছে আমার আই হচ্ছে, আর এখানে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় মানে কি পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার বলছি প্যারালাল, সেজন্য আরপি নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা নিচ্ছি তখন এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আই ইকুয়াল টু কি হচ্ছে বলতো, আরপি, আর এদিকে হচ্ছে তোমার ভি বাই আরপি হচ্ছে, তাই না? ভি বাই আরপি হচ্ছে, আর এই ক্ষেত্রে ভি হচ্ছে, তাহলে R1, তাহলে আমাদের টোটাল আই ইকুয়াল টু আমরা কত জানি, I1 প্লাস I2 প্লাস I3। তাহলে I1 I2 I3 সবগুলো কমন নিলে দেখো এখানে সবার মাথার উপরে ভি আছে, ভি কমন যাবে, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 হয়, তাই না? তাহলে এইদিকে আই সমান এটা, এদিকে আই সমান এটা, দুই দিকের একই জিনিস, তাহলে দুটো কি হয়ে যাবে, কমন হয়ে যাবে, তাই না? দুটো দুদিকে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এখানে ভি বাই আর পি ইকুয়াল টু ভি ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এই ভি কি হয়ে যাবে, কেটে যাবে, তো 1 বাই RP ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এটা আমরা দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পেলাম, এবং এই ক্ষেত্রে আমরা একটা জিনিস কি দেখতে পেলাম, যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে আমাদের তুল্য রোধ হচ্ছে না, সেই তুল্য রোধটা কি হয়, কম হয়। আর এই কারণে আমি আগের দিন বলেছিলাম যে আমরা শ্রেণী সমবায়ের পরিবর্তে সমান্তরাল সমবায় গৃহস্থলী যন্ত্রপাতি লাগাই, কারণ রোধ যত কম হবে যন্ত্রপাতি তত ভালো থাকবে। আর একটা বলেছিলাম প্রবাহ মাত্রাগুলো আলাদা হয়, কারণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা সুইচ থাকে, বিভব পার্থক্য সমান থাকে। এবার সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়টা দেখো তোমরা, বি পয়েন্ট আর এটা কি পয়েন্ট, বি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট আমরা আলাদা আলাদা করে নেওয়ার কারণ কি, কারণ আমাদের রোধ থাকাতে প্রত্যেক পয়েন্টে কি হবে, রোধগুলো প্রবাহ মাত্রা পাল্টে, এই প্রবাহ মাত্রা বলছে সরি, আমাদের যে বিভব সেটা পাল্টে যাবে, আমাদের বিভব পার্থক্য পাল্টে যাবে। তাহলে আমরা এটা নিলাম। এর যেটা আমরা যদি তুল্য নিই তাহলে তুল্যটা এরকম আসবে, তুল্য রোধটা কি হবে, এখানে আর এস সিরিজ, এটা আই, এটা কত আই, এটা ভি। তাহলে এবার আমি এই ক্ষেত্রে যদি নিই, এটা আমি পরে করছি, যদি আমি এই ক্ষেত্রে নিই দেখো এইখানে বিভব পার্থক্য, এখানে বিভব পার্থক্য আলাদা, তাহলে কি হবে, ভি এ মাইনাস ভিবি সমান কি হবে, আই আর, তাই না? ভি ইকুয়াল টু আই ইন্টু আর, আর মানে কত R1, এটা কত R1, এটা কত R2, এটা কত R3, তাহলে এটা কত আই R1। ঠিক একইভাবে দেখো ভিবি মাইনাস ভি3, ভিবি মাইনাস ভি3, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য, সেটা সমান আমাদের কত হবে, আই R2। এবার এই দুটো নাও, তাহলে ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু আই R3। এবার এই দিক থেকে এটা দেখো কেটে যাচ্ছে, তাহলে কি হবে, ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই কমন গেলে R1 প্লাস R2 প্লাস R3, দেখো সবার আই আছে, এটাতে প্লাস করবে এই দিকগুলো,
প্লাস করলে সবার আই আছে কমন, এটা হয়ে গেল। এবার তুল্যটা নাও, তুল্যটা যদি নিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, আমরা যদি তুল্যটা নিই তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এটা তো এ আর এটা কি বি, এই ডি সরি, ডি তুল্য নিচ্ছি তো এইটা নেবো আর এইটা নেবো। তুল্য মানে কি, এইটা থেকে এটা প্রথম থেকে যায়, এইটারও প্রথমে এ ছিল বি ছিল, দেখো এ নিয়েছি আর বি নিয়েছি তাই না, এ নিয়েছি বি নিয়েছি, এখানে আমরা সেম নেবো। তাহলে এখানে আমার ভি এ মাইনাস কি হবে ভিডি, এটা সমান কি হবে আই ইন্টু আর এস, তাই না। তাহলে দেখো বাঁ দিকটা সেম হলে ডান দিকটাও সেম হবে, এই দুটো তুলনা করো, তুলনা করলে আমরা কি পাবো আই আর এস ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে এখান থেকে আমরা আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি ডেঞ্জারাস জিনিস পেলাম, যে যত শ্রেণী সমবায় কি হয়, যত রোধ হয় রোধ আর সবগুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা ঘরে যদি প্রথম রোধ নিই, প্রথম একটা লাইট জ্বালালাম, আলো জ্বালালাম, তার যে রোধ, তারপরে আলো জ্বালালাম তার রোধ, এইভাবে রোধ এত বাড়তে থাকবে, কারণ যোগ হয়ে যাবে তো, এত বাড়তে থাকবে শেষ পর্যন্ত যেতে যেতে রোধ এতটাই বেড়ে যাবে প্রবাহ মাত্রা আর পৌঁছাবে না। ওই জন্য আমি যদি শ্রেণী সমবায় 10টা মানে অনেক কম ভোল্টেজে যদি 10, 15, 20টা লাইট জ্বালাই, লাস্টে লাইটগুলো আর এমনি জ্বলে না, পিট 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 করে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো পেলাম, অনেক সময় পরীক্ষায় এই দুটো ডেরিভেশনও দেয়, তাহলে আমাদের এই দুটো আজকে আমরা জেনে নিলাম। এরপর এই দুটো থেকে পরের দিন আমরা রোধের অঙ্ক করব 5টা, আর তারপরে 5টা করবো হচ্ছে তোমাদের তড়িৎ শক্তির অঙ্ক। তড়িৎ শক্তিতে 5টা না হলে 3-4টা হয়তো করতে হতে পারে, সেগুলো আমরা করে নেবো, দিয়ে এই চ্যাপ্টারটা তড়িৎটাও শেষ হয়ে যাবে। এই দুটো চ্যাপ্টার মাধ্যমিকে তোমাদের সবার কষ্ট হয়, বেশি খারাপ লাগে। এবার যাদের এর পরেও প্রশ্ন থাকবে তারা কমেন্ট সেকশনে অবশ্যই বলে দেবে, আমি তাদের উত্তর অবশ্যই দেব। প্রশ্নের জন্য আমি ট্রিক শিখিয়ে দিয়েছি, প্রথম 5টা পেজ নাও, প্রথম 5টা পেজের যত শর্ট প্রশ্ন আছে মুখস্থ করো, একটাও মাধ্যমিকে বাইরে থেকে আসবে না। সুতরাং আজকের ক্লাস আমরা আজকে এখানেই শেষ করব। বন্দে মাতরম বন্ধুরা।